টপ এন্ড টি-20 নিয়ে আলোচনা করতে চাই। টপ এন্ড টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ এ দল এখন অস্ট্রেলিয়ায় 3টা ম্যাচ তারা খেলে ফেলেছে। ফলাফল একেবারেই আশাব্যঞ্জক হচ্ছে না। প্রথম 3টা ম্যাচের মধ্যে বাংলাদেশ এ দল 2টা ম্যাচই কিন্তু হেরে গেছে। প্রথম ম্যাচটা পাকিস্তান শাইন্সের বিপক্ষে বাংলাদেশ এ দল হেরেছে এবং সেই ম্যাচটাতে আমরা বলছিলাম যে কম্পিটিটিভ ম্যাচ হতে পারে, কারণ পাকিস্তান শাইন্সও তাদের এ দল পাঠিয়েছে এবং স্ট্রং একটা দল পাঠিয়েছে। নেপাল তো জাতীয় দল নিয়ে এসেছে। পার্থ স্কচার্সের সাথে আমরা ম্যাচ খেলেছি। 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচই বাংলাদেশ এ দল হেরেছে। প্রথম ম্যাচের দিকে যদি তাকাই, ব্যাটিং বিপর্যয়, বোলিংটাও ভালো হয়নি। পাকিস্তান শাইন্স 227 রান করেছিল, জবাবে 148 রানে বাংলাদেশ গুটিয়ে গেছে। পাকিস্তান 79 রানে ম্যাচটা জিতেছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 186 রান করেছে আগে ব্যাটিং করে, জবাবে নেপালকে 154 রানে থামিয়ে 32 রানের জয় পেয়েছে। তবে এই 2টা ম্যাচে আপনি এক্সপেক্ট করবেন নেপালকে বাংলাদেশ হারাবে, পাকিস্তানের কাছে হারটাও আপনি মেনে নিতে পারেন। তবে পার্থের সাথে ম্যাচ হারাটা বাংলাদেশের জন্য আসলে অনেক বড় একটা ধাক্কা, কারণ পার্থের মেইন দলও কিন্তু এই টুর্নামেন্টটা খেলে না, একাডেমির ক্রিকেটাররা খেলেন। বিবিএলে পার্থ স্কচার্সের যে টিমটা মাঠে নামবে তাদের কাউকে আপনি এই পার্থ স্কচার্স দলে খেলতে দেখবেন না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ব্রাইস জ্যাকসন খেলেছেন বা ব্যাক্সটার হল খেলেছেন, এখান থেকে 4-5 জনকে বাজিয়ে সেখান থেকে 2-1 জনকে তারা হয়তো বিবিএলের মেইন দলের জন্য পুশ করবে বা স্কোয়াডের জন্য পুশ করবে। সেই জায়গায় পার্থের কাছে এই হারটা বাংলাদেশকে নিশ্চিতভাবে ব্যাকফুটে ঠেলেছে। তা তো বটেই। তবে উইকেটটাও একটুখানি বলতে চাই, তবে উইকেট তো দু দলের জন্যই সবার, কিন্তু আমার মনে হচ্ছে যে পারফরমারদের কথা যদি আপনি বলেন নাবিল কাজার, সেখানে আমরা কেন এই দলের সিরিজ খেলবে বা এই দল কেন খেলতে চায়, সামনে এদের থেকেই তো দলের। আপনি যদি এখানকার এই দলের কথা চিন্তা করেন যে এই দলে অনেক ক্রিকেটার রয়েছে যারা অনেক বেশি টি-20 অলরেডি বাংলাদেশের হয়ে খেলেছে। আপনি আফিফের কথা বলতে পারেন, নুরুল হাসান সোহানের কথা বলতে পারেন, কিংবা যারা এই এশিয়া কাপের প্রাথমিক দলে রয়েছে হাসান মাহমুদ বা রকিবুলের কথা বলতে পারেন। ওই স্বস্তির বা আনন্দের পারফরমেন্স কেবলমাত্র মনে হয় বল হাতে ওই রকিবুল হাসান আপনি বলার মতো ভালো করেছেন, আর ব্যাটিংয়ে একটা ম্যাচে জিসান। তো আদতে এই সিরিজ খেলে প্রথম 3টা ম্যাচে প্রাপ্তির খাতা আপনি খুব বেশি নাম নিতে পারবেনও না। এখানে আমি আসলে যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে প্রাথমিক দলে থাকা বাংলাদেশ জাতীয় দলের 5 জন ক্রিকেটার এই টপ এন্ড টি-20টা খেলছেন। এই 5 জনের মধ্যে নুরুল হাসান সোহান আছেন, মাহিদুল অঙ্কন আছেন, নাইম শেখ আছেন, হাসান মাহমুদ আছেন এবং সাইফ হাসান আছেন। তারা কেমন পারফরমেন্স করছেন, তারা কি আসলে জাতীয় দলে ডাক পাওয়ার মতো পারফর্ম করছেন কিনা সেটা একটা দেখার বিষয়। আমরা শুরুতেই যদি তাদের পারফরমেন্সগুলো দেখি, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি করছেন। ক্যাপ্টেন্সির জায়গাটাতে হয়তো তিনি সবসময়ই ভালো করে থাকেন, তবে ব্যাট হাতের সময়টা কিন্তু সোহানেরও ভালো যাচ্ছে না। 3 ম্যাচে মাত্র 41 রান সোহান এই সিরিজে করেছেন। তার গড় 13.66, স্ট্রাইক রেটটা 95.34, সর্বোচ্চ 22। মানে 3টা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। 3 ম্যাচ মিলিয়ে তার রান হচ্ছে 41। এখন সোহান হয়তো 6-7 ব্যাটিং করছেন, খুব বেশি সুযোগ পাচ্ছেন না। তবে নাইম শেখ বা সাইফ হাসানের ক্ষেত্রে কিন্তু আপনি সেই কথা বলতে পারবেন না। তারাও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে আছেন, তাদের পারফরমেন্সও যদি দেখেন কেউই এখনো পর্যন্ত খুব একটা ভালো করতে পারেননি, বা জাতীয় দলের ডাক পাওয়ার যে দাবিদার তারা সেই প্রমাণটা কিন্তু মাঠে দিতে পারেননি। স্ট্যাট সেই কথাই বলবো। একদমই। নাইম শেখ 3 ম্যাচে 35 রান করেছেন, তার গড় হচ্ছে 11, স্ট্রাইক রেট 125, সর্বোচ্চ রান 25 রান। এমন একটা পরিসংখ্যান। আর বিশেষ করে নাইম তো সবশেষ শ্রীলঙ্কাতেও ছিলেন, বা এর আগে আপনি বলতে পারেন যে পাকিস্তানের সঙ্গে খেলেছেন, সেখানেও যে খুব বেশি রান করেছেন। হয়তো সবাই ভেবেছিল যে অস্ট্রেলিয়াতে নাইম শেখ ভালো করে ফিরে আসবেন, কিন্তু সেই কাজটা তিনি করতে পারেননি। সাইফ হাসানের ক্ষেত্রে একই রকম, 3 ম্যাচে তার নামের সঙ্গে রান 59, স্ট্রাইক রেট 95, তার ইকোনমিও 9.50। মানে ব্যাটে বলে খুব বেশি পারফরমেন্স করতে পারছেন না। অন্যদিকে আরেকটা নাম হতে পারে যে উইকেটও তিনি পাননি, সাইফ হাসান উইকেটও পাননি। 3 নম্বরে ব্যাটিং করছেন। নাইম শেখের সাথে জিশানকে আমরা ওপেন করতে দেখেছি, তো যথেষ্ট সময় সুযোগ এই 3 ম্যাচেই এই 3 জন অন্তত পেয়েছেন। জিসান একটা ম্যাচে খুব ভালো করেছেন, তিনি একটা ম্যাচে 73 রানের ইনিংস খেলেছেন। তো 3 ম্যাচে তার রান 115, সর্বোচ্চ রান সবার মধ্যে থেকে তারই, গড় 38, স্ট্রাইক রেট আবার ঠিকঠাক 151, যেটা মানে বাকিদের তুলনায় হয়তো ঠিকঠাক হতে পারে। আর আরেকটা নাম হতে পারে যে মাহিদুল অঙ্কন, তিনিও খুব ভালো করেননি। 3 ম্যাচে মাত্র 19 রান, গড় 6.33, স্ট্রাইক রেট 90, সর্বোচ্চ 7 রান। হতাশা তো বটেই। তবে আবার এই মাহিদুল অঙ্কনকেই কিন্তু এ দলের ক্যাপ্টেন করে আবার অস্ট্রেলিয়াতে একটা 4 দিনের ম্যাচ খেলানো হতো। আশা করতে পারেন ডিফারেন্ট বল গেম। এখন আপনি মাহিদুল অঙ্কন বা নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক কথাই হচ্ছিল যে এই দুজনের থেকে অন্তত একজনকে হয়তো আপনি নেদারল্যান্ডসের টি-20 সিরিজে বাজিয়ে দেখতে পারেন, বা এশিয়া কাপের স্কোয়াডেও হয়তো তারা থাকতে পারেন। তবে দুজনের কেউই কিন্তু এখনো পর্যন্ত এই 3 ম্যাচে পারফর্ম করতে পারেনি। তবে সবচেয়ে ভালো বিষয় যেটা টপ এন্ড টি-20তে
T20 বাংলাদেশ 7টা ম্যাচ খেলার সুযোগ পাবে যদি তারা ফাইনাল নাও খেলে হাতে আরো 4টা ম্যাচ আছে যদি কামব্যাক Let's see তারা কি করতে পারে সঙ্গে আরো দুটো মানে বোলারদের আমরা তো ব্যাটারদের আলোচনা করছি বোলারদের ক্ষেত্রে যদি বলি যে হাসান মাহমুদ 3 ম্যাচে 11 ওভার উইকেট 4টা ইকোনমি 7.81 দুটো ম্যাচে শুরুর দিকে উইকেট পেয়েছেন যেটা অবশ্যই তার জন্য আনন্দের বা প্রাপ্তি ছিল তবে বোলিং বা ব্যাটিং আপনি যদি সব মিলিয়ে সেরা পারফর্মার খোঁজেন আমার মনে হয় রকিবুল হাসানই সবচেয়ে ভালো করেছেন যিনি আগের ম্যাচে মানে খুব সম্ভবত 18 রানে 2 উইকেট এর আগের ম্যাচে 18 রানে 3 উইকেট মানে রান আটকানোর যে কাজটা ঠিকঠাক করেছিলেন এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও দারুণ পারফরমেন্স করেছেন স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ছিল 3 ম্যাচে 12 ওভারে তার উইকেট সংখ্যা 6 ইকোনমি 6.58 আচ্ছা আরও 4টা ম্যাচ বাকি আছে 4টা ম্যাচে কারা আসলে জাতীয় দলে ঢোকার মতো পারফর্ম করতে পারেন কারণ সিরিজটা বাংলাদেশ এই দলের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ তবে যেই ক্রিকেটাররা আসলে প্রাথমিক স্কোয়াডে আছেন যারা ডাক পেতে পারেন জাতীয় দলে তাদের জন্য হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.